যে প্রত্যেকটা কোশ্চেন একে অপরের সাথে কোনো না কোনো ভাবে লিঙ্ক থাকবে এবং প্রত্যেকটা অপশন থেকে তোমার মনে হবে এটা হতে পারে। আমরা উচ্চ মাধ্যমিক লেভেলে যে কোশ্চেন সেট হয় এবং নিট বা কম্পিটিটিভ লেভেলে যে কোশ্চেন সেট হয় তার মধ্যে ডিফারেন্স শুধু অপশনে আছে। অপশনে আছে মানে তুমি যে কোনো অপশন থেকে তোমার মনে হবে এটা হতে পারে, আরে আমি তো করেছিলাম। তার মানে যদি কনসেপচুয়াল ক্লিয়ারিটি না থাকে একটা অপশনও তুমি করতে পারবে না। তো গেট ইট ভেরি স্ট্রেট যে এইরকম কোশ্চেন সিম্পল কোশ্চেন হেড ক্রস করা অলরেডি এই এরকম করা। এবার দেখো বহু ছেলেমেয়ে দেখবে এটা রিক্সা হতে পারে, হ্যাঁ হতে পারে, ফিউকাস হতে পারে, নাম শুনেছি আবার অনেকে নামই শোনেনি। সাইকেলটা মনে হয় জিজ্ঞেস কর নাও হতে পারে, সেলাজিগুলো নাম শুনি হতেও পারে। তা আমি কি করবো, এই অপশনটাকে উত্তর করে দেবো আর তুমি ঢুকে দিয়ে বাড়ি চলে যাবে, বা ভিডিও দেখে অপশনটা বলে দিলাম উত্তর তুমি বাড়ি চলে যাবে। এইভাবে যদি এমসিকিউ সলভ করো 10 বছর ধরে নিজের প্রিপারেশন করে নিতে হবে। তাহলে আমি করবোটা কি? নেক্সট আমি তোমাদের প্রসেস ওয়ে অফ লার্নিং শেখাতে এসেছি, কতগুলো উত্তর বলতে আসছি। সো দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, তোমাদের বুকলেটে দেওয়া আছে। এবার আরেক অপশন আমরা বলে দিয়েছি তোমাকে কোন ম্যাচিংটা ঠিক হবে তার উত্তর বলা আছে। লেটস সে আনসারটা অপশন 2। কিন্তু আমি যখন বাড়িতে পড়বো আমি কি দেখবো যে একটা এমসিকিউ পেলাম, আমি অপশনটা 2 জানি, অপশন 2টা লিখলাম, হয়ে গেল, নেক্সট এমসিকিউতে চলে গেলাম। কোনো দিনই ঠিক হবে না। প্রত্যেকটা অপশন কেন নয়, কেন আমি ডিসকাস করছি এবং যে অপশনটা আমি নিচ্ছি যে কারেক্ট আমি জানি তার রিলেটেড ইনফরমেশন করতে হবে। যেমন আমরা এখানে অপশনগুলো কিন্তু দেখো, প্রথমে আমরা বলেছি সেলাজিক না হেটেরোস্কুলাস। তবে আমাকে জানতে হবে এই হেটেরোস্কুলাস টার্মটার মানে কি। হেটেরোস্কুলাস টার্ম মানে হচ্ছে যেটা দুই ধরনের রেণু তৈরি করে। ঘটনা মিনিমাম 2 ধরন, এগুলো ভেক্টর 2 ধরন। এবার তুমি কিন্তু বইটা পড়েছো, 2 ধরন মানে কি সেটা কি তুমি জানো? এই ধরনটা থেকে একটা প্রশ্ন আসছে, কিন্তু তুমি বইটা পড়েছো 2 ধরন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 2 ধরন মানে একটা বড় হলে একটা নিশ্চয়ই ছোট হবে। শুনতে খুব অবাক লাগছে বা বোকা বোকা মনে হচ্ছে, আমি একটা সোজা এক্সাম্পল দিয়ে বলছি। প্রত্যেকটা টপিক এরকম বইতে অজস্র ভেদ কথা লেখা থাকে, তাকে কমপ্লিট করতে হবে। যে ছাত্র বা ছাত্রী এই কাজটা করতে পারবে সেই নিজে এক চান্সে ক্র্যাকিং। যেমন দেখো এখানে সিরাজিদুল্লাহ 2 ধরনের স্পোর্টস ভালো, সাইকাসে আমরা পড়ালায় গ্রুপ। এখন সাইকাসে যে পড়ালায় গ্রুপ টাইমটা পেলাম, তাহলে এটা আমার প্রথম প্রশ্ন হবে যে উন্নত উদ্ভিদে তো আমরা কোনো তন্ত্র জানি, সাইকাসে যে সেটা আছে, বা আমি পড়ালায় গ্রুপ নামটা পেলাম, এই কাজ কি, এই স্পেশাল কিছু কাজ করে? হঠাৎ একটা নাম দেওয়া হয়েছে, নতুন ধরনের গ্রুপের নাম পেলাম, এ কিন্তু 1967 কার্য করে, তার মধ্যে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে। তারপরে দেখো ফিউকাস বলে একটা টার্ম পেয়েছে। ফিউকাস কি তৈরি করে? ফিউকাস ফাইটোপ্লাস্ট তৈরি করে। লাস্ট পেয়েছি লিকচিয়া। লিকচিয়া কি ফ্রি লিভিং ক্যামেটোফাইট। ফ্রি লিভিং ক্যামেটোফাইট মানে আমরা জানি যে আমরা যদি অ্যালগি থেকে যত উপরের দিকে উঠবো দুটো মশা দেখতে পাওয়া যায়, একটা ক্যামেটোফাইট একটা স্পোরোফাইট। ক্যামেটোফাইট মানে ক্যামেটোফাইট তৈরি করতে মানে স্পোরোফাইট মানে স্পোর তৈরি। এইটুকু জেনে নেওয়া কোনো হয় না। এইবার যেই মুহূর্তে আমি ক্যামেটোফাইট টার্মটা পেলাম, আমার নেক্সট চেষ্টা করবে যে এইগুলো কোথায় আমি দেখতে পাই। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যত উপরের দিকে যাচ্ছি অর্থাৎ উন্নত উদ্ভিদের দিকে যাচ্ছি, গ্যামেটোফাইট রিডিউস হচ্ছে, অর্থাৎ গ্যামেটোফাইটের রোল কমছে। কমতে কমতে কোথায় যাচ্ছে, তাহলে রোল কার বাড়ছে। যত উপরের দিকে যাচ্ছি রেণু উৎপাদনের টেন্ডেন্সি বাড়ছে।
অর্থাৎ স্পোরোফাইট ডমিনেন্ট হচ্ছে। তাহলে আমি যদি অ্যালগি থেকে ধরো শৈবাল থেকে আমি যদি ব্রায়োফাইটে আসি, তারপরে যদি টেরিডোফাইটে আসি, সেখান থেকে যদি আমি জিমনোস্পার্মে আসি, তারপর যদি অ্যাঞ্জিওস্পার্মে আসি, আমার গ্যামেটোফাইটিক যে ডেভেলপমেন্ট সেটা রিডিউস হচ্ছে, কমতে যাচ্ছে, গ্যামেটোফাইটিক আমার নির্ভরশীলতা কমছে, তার উপর নির্ভরশীলতা বাড়ছে স্পোরোফাইটের উপর। তাহলে এই কনসেপ্ট যদি না থাকে, দেখা গেল এই স্লাইডটা থেকে একটা প্রশ্ন তৈরি করে দেওয়া হলো যে নিচের মধ্যে কোনটি স্পোরোফাইটের উপর নির্ভরশীলতা সবচেয়ে বেশি, আবার বলা হলো নিচের কোনটি গ্যামেটোফাইটের উপর নির্ভরশীলতা বেশি। তুমি এটা পড়োই, তোমার প্রত্যেকটা কোশ্চেন জানা অ্যাপ্রোচের জন্য তুমি লিখতে পারছো না। দেখবে তুমি ডাব্লিউবি জেই দাও বা তুমি নিট দাও, বহু কোশ্চেন হলের বাইরে বেরিয়ে এসে মনে হবে আমার জানা শুরু করতে হবে। তার মেন কারণ পড়ার সময় তোমার এই অ্যাক্টিভিটিস আছে। আমি একদম শেষে সুযোগ পেয়েছি, প্রচুর স্লাইড আমার পড়া ছিল, আমাকে ইচ্ছা করে কিছু সরিয়ে দিতে হচ্ছে, কারণ তোমাদের ধৈর্য থাকবে না। ধৈর্য থাকলে আমি নিশ্চয়ই অনেক কিছু বলতে পারি। দেখো, নেক্সট আমাদের কাজ হচ্ছে একটা অপশন মানে কারেক্ট জানলাম, আমার কাছে চারটে অপশন দেওয়া আছে, তিনটে অপশন কেন না সেইটা যাতে আমার জানা থাকে। প্রত্যেকটা কোশ্চেনের যে চারটে অপশনের মধ্যে যে তিনটে অপশন তুমি ডিসকাস করছো, যে কেন ওই তিনটে অপশন হবে না, সেইটা যদি তোমার না জানা থাকে, তাহলে কিন্তু বহু ক্ষেত্রে যখন ইন্টারলিঙ্ক কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের আনসার তুমি করতে পারবে না। এই স্লাইডগুলোকে আমি অনেক ধীরে ধীরে পড়াতে পারতাম, কিন্তু পড়ার তো উপায় নেই। এবং যখনই একটা এই ধরনের পড়াশোনা করবে, চেষ্টা করবে প্রত্যেকটা কোশ্চেনের পর তুমি কোশ্চেন থেকে কি শিখবে, কি কনসেপ্ট পেলে নিজের মতো করে লেখা। ধরো এই একটা ফার্স্ট কোশ্চেন থেকে আমরা কি শিখবো, যে অ্যালগি সম্বন্ধে কিছু শিখবো, কি শিখেছি যে ব্রাউন অ্যালগি সুইপারের ব্লকরা যে একটা হাইড্রোক্লোরাইড তৈরি করে, তারপর অ্যালগি। আমরা কি শিখলাম, বড় ব্লাড কিছু ক্যারেক্টার শিখেছি যে তাদের গ্যামেটোফাইট থাকে। আমরা বললাম সেলাজিনেল্লা হেটেরোস্পোরাস, অর্থাৎ টেরিডোফাইট হেটেরোস্পোরাস, কিন্তু মাথায় রাখবে মোস্ট অফ দ্য টেরিডোফাইটস আর হোমোস্পোরাস। একই ধরনের মিনিং পাওয়া যায় কয়েকটা টেরিডোফাইটের ক্ষেত্রে হেটেরোস্পোরাস, কারণ এভলিউশন যত হচ্ছে তুমি স্পোরোফাইটিক বডির দিকে ঢুকছো। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের দিকে এগিয়ে যেতে হবে। যখনই কোনো নতুন টার্ম পাবে, যেমন আমরা অ্যালজিন টার্মটা পেলাম, তাহলে অ্যালজিনটা কি একটা কোলয়েডাল সাবস্টেন্স, কে তৈরি করেছে, প্লান্ট করেছে, তাই আমরা এটা ফাইটোকোলাইড বলছি। কোথা থেকে পাওয়া যাবে, আমরা ব্রাউন অ্যালগি থেকে পাই, কে তৈরি করে, ফিউকাস। এর কাজ কি, এই ইনফরমেশন নিজেকে তৈরি করতে হবে। আমি বারবার বলছি, যারা নিটের অ্যাসপিরেন্ট ভালো করে বুঝুন, কতগুলো এমসিকিউ সলভ করে উদ্দেশ্য নয়, এমসিকিউ সলভ করে কেউ নিট পাবে না। অ্যাপ্রোচ টুয়ার্ডস ইওর স্টাডি, সলভিং অ্যাটিটিউড এবং অ্যাপটিটিউড উইল ডিসাইড তুমি নিট পাবে কি পাবে না। নেক্সট দেখো, আমরা যখন সাইকাসের ক্ষেত্রে বলেছি যে কোরোনায় ফুল আছে, এটা কোনো অপশনে আছে, তাহলে ওই ক্যাটেগরির আর কোনো স্পেশাল ক্যারেক্টার আছে? দেখো, আমরা এখানে দেখাচ্ছি মাইনাস পয়সা তৈরি করে, তাহলে আমরা ওই গ্রুপের একটা স্পেশাল ক্যারেক্টার দেখাতে পারলাম যে না, শুধু সাইকাসের একটা স্পেশাল ক্যারেক্টার না, এরকম আরেকটা স্পেশালিটি পাওয়া যায়, মাইনাসে মাইক্রোরাইজার কিন্তু পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে একদম শ্বাস এরিয়া, এইরকম জায়গা থেকেই কিন্তু কোশ্চেন আসে। তারপর আমরা একটা কম্পারেটিভ পড়াশোনা করে দিয়েছি যে কোথা থেকে কি পেয়েছি এবং অপশনটা কেন পারবে। এইভাবে কিন্তু একটা কোশ্চেনের স্টাডি আমরা করলাম। তাহলে দেখো, তুমি যে কোশ্চেনটা 5 সেকেন্ডে করতে, সেই কোশ্চেনটাকে তুমি যদি অ্যানালিটিক্যাল করতে করো, কোশ্চেনটা করতে তোমার মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগবে। যদি 10টা কোশ্চেনের পেপার, আমি দায়িত্ব নিয়ে বলছি, নিটের লাস্ট 5 থেকে 7 বছরের পেপার তুমি যদি এইভাবে অ্যানালিসিস করে করো, নিটের প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ডায়াগ্রামে জবাব করতে এনসিআরটি করো, এনসিআরটির বইটা করো,
তোমার পছন্দের যে কোনো একটা বাংলা বই না, যেভাবে বলছি লাস্ট 5 থেকে 6 বছরের কোশ্চেন, এইভাবে তুমি নিজেকে তৈরি করো। লাস্ট মাস তুমি কি হলে গিয়ে দেখবে 90টা কোশ্চেনের মধ্যে মিনিমাম 70 থেকে 75 তুমি করবে, কিন্তু পড়ার এখন যদি না থাকে কোনোভাবেই সেটা হতে পারে না। নেক্সট কোশ্চেনটা খুব সুন্দর একটি কোশ্চেন, which of the following best describe the significant difference between vascular plant and non-vascular plant? অর্থাৎ নালিকা মান্ডিল সমন্বিত উদ্ভিদ এবং নালিকা মান্ডিল বিহীন উদ্ভিদের মধ্যে কোন পয়েন্টটি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, আলাদা। প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা মোরাল সেট নিট এখানেই তোমার কাছে ডিফিকাল্ট। নিটের যে 4টি অপশন থাকবে, বহু কোশ্চেনই পাবে যে সিমিলারিটি অফ দা অপশনস, অর্থাৎ 4টি অপশনই মনে হবে যে সিমিলার, আর বহু ক্ষেত্রে মনে হবে 4টি অপশন কি, তাহলে আমি কোন অপশনটাকে চুজ করব? দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার উইল বি টেকেন। 4টির মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেই পয়েন্ট আমরা নেব। এইখানে 4টির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের অপশন 4, ভাস্কুলার প্লান্টে লিগনিন যুক্ত কোষপ্রাচীর থাকে। এবার যে মুহূর্তে তুমি লিগনিন যুক্ত কোষপ্রাচীর পেলে, তুমি সংবিধানে দেখবে যে লিগনিনটা কেন আছে, কারণ কোষপ্রাচীরটা শক্ত হয় যাতে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তাহলে নন ভাস্কুলার প্লান্টে কি লিগনিন আছে? নন ভাস্কুলার প্লান্টে লিগনিন নেই। এই ডিস্টিংশনগুলো যদি না করো, এইভাবে কিন্তু তোমাকে স্লাইডগুলোকে পড়তে হবে। এবার প্রত্যেকটি স্লাইডে যেভাবে আমরা বলেছি যে অন্যান্য অপশনগুলো কেন নয় সেগুলোকে জানা, এবং দেখো এই যে আমরা অপশন দিচ্ছি তার মধ্যে একটা অপশন আছে স্পোরের ডিসপারশন, অর্থাৎ রেণুবিতরণ। তুমি যদি নন ভাস্কুলার প্লান্টে দেখো, অদ্ভুতভাবে দেখবে যে তাদের এরকম একটা নেটের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে, ভিতরে সিটা। যে কোনো নন ভাস্কুলার প্লান্ট কি করে, দেখা যায় যে বিশেষ করে তুমি মশের মধ্যে দেখতে পাবে যে এই সিটাটা বড় হয়েছে, এবং এই সিটাটাই কি করে আন্দোলিত যখন হয়, যখন দোলে স্পোর ডিসপারশন করে, অর্থাৎ একটা পার্টিকুলার পার্ট অফ দ্য বডি অ্যাডাপ্টেশন করেছে। কিন্তু যখন তুমি একটা ভাস্কুলার প্লান্টের ক্ষেত্রে আসবে, অর্থাৎ নালিকা মান্ডিল সমন্বিত উদ্ভিদ, একটা উন্নত উদ্ভিদে আসবে, স্পোরের বিতরণ অর্থাৎ স্পোরের পর্যায়ে এক জায়গা আরেক জায়গায় যাবে, তার জন্য টোটাল প্লান্ট বডিটা বড় হবে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা ছাত্রছাত্রী হিসেবে গেলে নিট খুব সিরিয়াসলি নিট ভাবো। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব কঠিন কোশ্চেন যেমন মরফোলজি থেকে আসে, বহু ছেলে মেয়ে শুধু লিখতে হয় না মরফোলজি অফ প্লান্ট এন্ড অ্যানাটমি অফ প্লান্ট থেকে, কারণ এই ধরনের খুব কনসেপচুয়াল কোশ্চেন সেট করে দেওয়া হয়। তো রেণু বিতরণের ক্ষেত্রে এইভাবে করতে হয়। দেখো জাইলেম ফ্লোয়েম নিয়ে নেক্সট কোশ্চেন যেটা একটা মিসকনসেপশন আছে যে জাইলেম অফ ফ্লোয়েম আর ডেড ইন ভাস্কুলার প্লান্ট এন্ড লিভিং ইন নন ভাস্কুলার প্লান্ট, অর্থাৎ যাদের নালিকা মান্ডিল আছে তাদের জাইলেম ফ্লোয়েম ডেড, আর যাদের নন ভাস্কুলার প্লান্ট সেখানে থাকে লিভিং। কনসেপ্টটা একেবারে ভুল। Non-vascular plant completely lack true xylem and phloem. যাদের vascular bundle নেই, vascular bundle নালিকা বান্ডিল, তাদের xylem থাকবে কি করে? আর তুমি যদি দেখো যে phloem মোস্টলি লিভিং, মানে phloem এর 3টে উপাদান জীবিত, একটা উপাদান মৃত, xylem এর ঠিক উল্টো। তো এইভাবে যদি তোমরা না দেখো তাহলে কিন্তু এই অপশনগুলোকে ঠিক করে জাস্টিফাই করা হবে না। নেক্সট কোশ্চেন তোমাদের এরকম এ বি সি ডি কি করে কোশ্চেন দিতে হবে দিয়ে বলা হলো যে কোন অপশনগুলো কারেক্ট, অর্থাৎ একাধিক অপশন কারেক্ট হতে পারে। বলে তোমাদের একটা অপশন দেওয়া হবে, একটা অপশন দিয়ে দেওয়া হবে। দেখো এখানে বিভিন্ন ভাবে অপশন প্যাটার্ন তৈরি করা হয়েছে, এবং অপশনের আনসার অপশন 4 সি, এটা কেন? তাহলে এখানে আমরা যদি ডিটেইল এক্সপ্লেনেশনে যাই,
আমাদের কোডেড আর নন কোডেডের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেই ডিফারেন্স গুলো দেখতে হবে। তুমি যদি দেখো কোডেক্স এর মধ্যে ডরসাল হলো সিঙ্গেল সিস্টেম থাকে, অর্থাৎ আমরা যারাই কোডেক্স আমাদের স্নায়ু মেজর যে স্নায়ু পার্ট ওর দিক দিয়ে আসে ডরসাল সাইড থেকে। নন কোডেক্সের ক্ষেত্রে স্নায়ু ভেন্ট্রাল সাইডে, সেইগুলি যখন ডিটেকশন আর্সোলার করা হয় ডরসাল সাইড থেকে করা হয়, যাতে মেজর স্নায়ু না কাটে। এই জায়গাগুলো যদি তোমরা বোঝো তবে এরকম প্রশ্ন উত্তর করতে পারবে। এবার এই প্রশ্নটা যদি তোমরা মোবাইলে ভালো করে দেখো, দেখো হঠাৎ একটা ওর টার্ম ইউজ করে দেওয়া হলো, তারপর তুমি একটা ল্যাম্পি করে টার্ম পেলে, এরকম একটা টার্ম পেলে, ওই টার্মটা সম্বন্ধে অল্প কিছু তোমার জ্ঞান থাকা দরকার। কারণ তুমি হঠাৎ করে এই একটা টার্ম করে পেলে, সেই টার্মের সম্বন্ধে তুমি যদি না জানো, পরবর্তীকালে দেখা যাবে ওই টার্ম থেকে একটা কোশ্চেন দেওয়া। সো ল্যাম্পে কি ল্যাম্পে একটা সাইক্লোস্ট বলে ক্লাসের অন্তর্গত জলেস ভার্টিব্রেট। এবার যে মুহূর্তে তুমি জলেস ভার্টিব্রেটের টার্ম পাচ্ছ, তাহলে নেক্সট তোমার কাজ হবে যে জল ভার্টিব্রেট টার্ম। এইভাবে যদি অ্যানালিটিক্যালি তোমরা পড়ো তবেই এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। নেক্সট, খুব লাস্ট ইয়ারে যদি নিজের কোশ্চেন দেখো, এরকম কোশ্চেন অ্যাডমিশন থেকে করা হয়েছে। তোমাদের তিনটে ফ্যামিলি আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, যারা খুব সিরিয়াসলি নিড করে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা ম্যালবেসি, ফ্যাবেসি এবং কম্পোজিটি। এই তিনটে ফ্যামিলির ক্ষেত্রে অ্যান্ড্রোসিয়াম অর্থাৎ পুংকেশরের সব কিছু সম্বন্ধে জানতে হবে এবং গাইনোসিয়াম এর টোটাল জিনিসগুলো জানতে হবে। আমরা কোশ্চেনটা গাইনোসিয়ামের রেসপেক্টে স্টার্ট করেছি যে ম্যালবেসি ডিফার্স ফ্রম ফ্যাবেসি এন্ড কম্পোজিটি উইথ রেসপেক্ট টু গাইনোসিয়াম। কোশ্চেনটা ভালো করে দেখো, যথেষ্ট কঠিন কোশ্চেন যে ম্যালবেসি কিভাবে ফ্যাবেসি এবং কম্পোজিটি থেকে গাইনোসিয়ামের এই পার্টিকুলার ক্যারেক্টারের রেসপেক্টে আলাদা। তাহলে খুব সিরিয়াস ভাবো যে কোশ্চেনটা কত প্রিসাইজ করে দিল। প্রথম কথা হচ্ছে তিনটে ফ্যামিলির কম্পারিজন দিয়েছে, তার মধ্যে আবার একটা পার্টিকুলার ক্যারেক্টার খুলেছে গাইনোসিয়াম। নিট কিন্তু সবার জন্য নয়। বি ফ্র্যাঙ্কলি, এই যে কয়েকজন বসে আছো, দেয়ার দ্য অ্যাকচুয়াল অডিয়েন্স হয়তো যারা নিটটা শিখতে হবে। কারণ এত ক্লাসের পরও যদি কেউ বসে থাকে সেটা তোমাদের ধৈর্য প্লাস হয়তো কিছু জানবার ইচ্ছা, আর বসে থাকাটা ইম্পসিবল ব্যাপার। এবার দেখো কোশ্চেনগুলো ধীরে ধীরে তারপর রাখছে যে এইরকম কোশ্চেনের ক্ষেত্রে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনগুলো জানা, কিন্তু আমি তোমাকে যদি তুলি যে কোনো একটা স্টুডেন্টকে তুলি, ও তখন কিন্তু বলতে পারবে না আনসার কি। কেন? বারবার বলছি অপশনগুলো দেখো এমন করে সেট করা আছে যে তোমার মনে হবে সব আমি তখনই তুমি উত্তর করতে পারবে যখন তুমি জেনুইনলি জিনিসগুলো জানো। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা পড়াশোনা কিভাবে করবো, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে দেখো আমরা করবো এইভাবে প্রত্যেকটা ফ্যামিলি নেবে। যেমন ধরো আমরা প্রথমে ফ্যামিলি নেব, তার ফাইন্যান্সিয়ালটাকে আমরা কিভাবে দেখবো। প্রথম ফাইন্যান্সিয়াল দেখার আগে তোমার কোশ্চেনে কিন্তু কার্পিলের একটা কোশ্চেন ছিল, মোনো কার্পিলারি, ইন্টারকার্পিলারি মানে পাবলিক কথা। দেখো এই ফ্যামিলির মধ্যে যে কোনো যদি আমরা ফ্লাওয়ার নিই একটা কার্পিল, দিস ইজ দ্য ডিফাইনিং ফিচার অফ ফ্যামিলির গাইনোসিয়াম। তার গাইনোসিয়াম একটা কার্পিল আছে। নেক্সট, কার্পিলটা কি রকম, ফিউজ কি ফিউজ না, সংযুক্ত কি সংযুক্ত না, এটা জানতে হবে। তারপরে কি জানতে হবে, এই যে ওদের ওভারি, ওভারিটার পজিশন কি, আর ওভারি প্লাসেন্টেশন, এই তিনটে পয়েন্টের ভিত্তিতে কিন্তু তোমরা করবে এক কার্পেট, কার্পেটে কেমন সংযুক্ত কি যুক্ত নয়। নেক্সট করবে ওভারি, ওভারি ঊর্ধ্বমুখী, ঊর্ধ্ব কি অধঃ কি অধঃ, অর্থাৎ সুপিরিয়র, হাফ ইনফিরিয়র, ইনফিরিয়র। আর লাস্ট পয়েন্ট প্লাসেন্ট টাইপ অফ প্লাসেন্টেশন, প্লাসেন্টেশনটা কেমন, মার্জিনাল, বেসাল, কিরকম, প্যারাইটাল। এই পয়েন্টগুলোর বেসিসেই কিন্তু করবে। স্লাইডগুলো আমরা ম্যাক্সিমাম 10টা স্লাইড দেখাতে পারবো, টাইম ম্যাক্সিমাম স্ক্রিন প্লাস তোমাদেরও বেশি করলে ভালো লাগবে না। টোটাল 90টা স্লাইড ইউটিউবে আপলোড করা থাকবে এবং বলা থাকবে। যেভাবে বলেছি ওয়েবসাইটে গিয়ে দেখো,
আজকে তোমরা খুব দয়া, খুব যত্ন করে জিনিসগুলো তৈরি এবং হাইলি এক্সপ্লেন করা। সিরিয়াস ইউনিটটা অবশ্যই দেবো। যারা এমনি হলে ক্যাম্পিং হবে তারা ভেবে ভেবে দেবে। কোনো কম্পিটিটিভ এক্সাম কিন্তু তোমরা পাইয়ে দেওয়ার জন্য নেই। এটা যত তাড়াতাড়ি বুঝবে দিস আর এলিমিনেশন টেস্ট। কোনোটাই নাম দেয় সিলেকশন টেস্ট, বাট দিস আর এলিমিনেশন টেস্ট। তো তোমার মধ্যে যদি সেই জিল না থাকে, তোমার মধ্যে ধৈর্য যদি না থাকে, বাইরে থেকে যারা আসছেন, আমরা একদিন আসছি, ইটস ইউর ক্যারিয়ার। এই সব জায়গা কেউ বলবে না, তোমাকে এই করতে হবে কেউ বলবে না, শুধু তোমার স্কুলে শিক্ষক বলবে না, আমরা বলছি মানে আমাদের যদি পাওয়ার নেই বলে ব্যস্ত, তোমরা যদি ভালো করে এটাই আমাদের পাও। তো নিজের স্কুলের টিচার এবং আমরা যেগুলো বলছি সবার সম্মিলিত কথাগুলো শোনো, কারণ তোমার টিচার চাই তুমি উন্নতি করো, তোমার স্কুলের প্রত্যেকটি মাস্টারমশাই জীবনী চান, আর আমরা আপনার চেষ্টা করছি যে তোমাদের কিছুটা আমরা হেল্প করতে পারি। সো দেখো এখানে কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে মনোকার্য যদি মানে একটা কার্য আছে, ওভারই সুপিরিয়র, তাদের দিকে মার্জিনাল লক্ষ্য করে রাখো, মার্জিন বরাবর এই অবরামগুলো আছে, এইটাকে তো অবরামগুলোর লাইটটা দিচ্ছে। তাহলে একটা ফ্যামিলি দেখ কম্পোজিট ভাই দুটো বার্তা আছে, সিনকার পাস। সিনকার পাস মানে ফিউজ। যদি ফিউজ না হতো তাহলে আমরা কি বলতাম অ্যাভোকার পাস। এই টার্ম জানতে হবে। কার্পেট ফিউজ মানে সিনকার পাস, কার্পেট যদি ফিউজ না হয় অ্যাভোকার পাস। তাহলে ওভারি ইনফিরিয়র আর ক্লাসের থেকে বেসাল, দেখো বেসিক সঙ্গে অ্যাটাচ থাকে। তো মাত্র তিনটে ফ্যামিলি, এই তিনটে ফ্যামিলি কিন্তু ভালো করে করবে। লাস্ট ওয়ান ব্যাক বেসিক। ইউনিক ফিচার কি 5 বা তার থেকে বেশি কার্পেল থাকে, আর কি প্রত্যেকটা কার্পেল কি ফিউজ, আবার ওভারি কি সুপিরিয়র, আর ক্লাসের টিচার কি সেন্ট্রাল অ্যাক্সেস। এই তিনটে ফ্যামিলিকে কিন্তু বিভিন্ন পয়েন্টে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কঠিন কিছুই দেবে না। আরেকটা কথা তোমাদের মাথায় ঢুকিয়ে রাখি, অযথা হাজারখানা বই পড়া এবং জটিল তথ্য মাথায় রাখার চেষ্টা করবে না। টেক ইট ভেরি সিম্পল। এইরকম ভাবে সিম্পল কোশ্চেন সেট থাকবে, কিন্তু ঘুরিয়ে রাখবে। বুঝলে আনসার করা যাবে, না বুঝলে তুমি হাজার মানে 10,000 এমসিকিউ করলেও তুমি সেটা করতে পারবে না। এই দেখো আমি এখানে যাবো তোমাদের একটা সামারি করে দিয়েছি। সামারিতে কি করেছে যে তিনটে ফ্যামিলি কার্পেট রিলেটেড করেছি। তুমি এটা রিলেটেড করলে তুমি এবার কি করবে, তুমি রুট রিলেটেড করবে, তুমি স্টেম রিলেটেড করবে, তুমি অ্যান্ড্রোশেপ রিলেটেড করবে, করবে তো। আমি তো তোমাকে সবকিছু দেখাতে পারি না। আমি তো একটা জয়েন্ট রিলেটেড কোশ্চেন দিয়েছি, আমি গ্যারান্টি দিতে পারবো এটা আসবে, এটা অ্যান্ড্রোশেপ রিলেটেড আসতে পারে, রুট রিলেটেড আসতে পারে, সুদের কোনো পার্টি রিলেটেড আসতে পারে। খুব সিম্পল সিম্পল পার্টগুলোকে ধরবে, একদম আউট অফ বক্স, যেটা আমরা সেম মাস্টার ডিগ্রিতে থাকে। আমি বললাম ক্যালকুলেটর স্টাফ বা ক্যালকুলেটর কিভাবে কাজ করে, কিভাবে সিস্টেমেটিক দিতে করে, সিএমপি রোল বা ক্যালকুলেটর কাজ করে, এই ধরনের জিনিস জ্ঞানে তো এগুলো আসবে না। খুব সিম্পল জিনিস থেকে কিন্তু লজিক্যালি আসবে। দোজ হু আর প্রেজেন্ট টুডে, এখন যারা বসে আছো, আমি বারবার বলছি লজিকটা বোঝাতে আমি চেষ্টা করছি। লজিক যদি বোঝো, কোশ্চেন তুমি করে দেবে। আর প্রত্যেকটা কোশ্চেনই আমার ইউনিফর্ম গুলো খোলা থাকছে, এটা দেখতে কিছু লাগবে না, কিন্তু প্লিজ বোঝো আমি কি বলতে চাইছি। এটা একটা অসাধারণ কোশ্চেন। এক্ষুনি আমি যদি জিজ্ঞেস করি কোন স্টুডেন্ট বলতে পারবে না উত্তর কি, দেখো প্রথম কোশ্চেন ইনান আইসো বাইল্যাটারাল মনোমোলার স্লিপ, মানে একটা সমগ্র পৃষ্ঠীয় একবীজপত্রী পারা আছে, তোকে অ্যাসাসমেন্ট কি দিয়েছিল, সমানে প্রেজেন্টার বোথ সাইডস অফ এপিডার্মিস। এপিডার্মিসের উভয় পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে। Reason কি বলছে, the mesophyll in monochondrial is not differentiated into palisade and spongy parenchyma, which leads to the uniform distribution of stomata. যে মেসোফিল প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে বিভাজিত হয়নি এবং তাই এরকম ভাবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে। এখানে প্রশ্নটা দেখো, তোমাদের কোশ্চেনটা আছে অ্যাসাসেন্ট রিজনিং। অ্যাসাসেন্ট রিজনিং এর একটা ট্রিক বলছি, সারা জীবন কোনো সে বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যার তুমি ভুল হবে না। অ্যাসাসেন্ট রিজনিং করতে গেলে প্রথম যেটা কাজ, অন্য কিছু ভুলে যাবে, ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট ধরবে। ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট ধরা মানে আমি কোনো ভুলে যাবো, তোমাকে অ্যাসাসেন্ট রিজনিং দিয়েছি।
আমি ভাববো যে প্রথম যে স্টেটমেন্টে লেখা আছে যে সমগ্র বিষ্ট কথা সমাজটা উভয় উভয় সাকসেস বোধ সাকসেস হ্যাঁ কি না ইয়েস অর নো জানা আছে একটা একদিন প্রতি পাতা যদি না হয় পছন্দ দুটো পাতা দুটো বৃষ্টি আছে কেউ মানে দুটো বৃষ্টি আছে কি একটা দিকেই থাকে জানা আছে তাহলে প্রথম তো এটা জানতাম দেখো খুব সিম্পল কোশ্চেন মানে স্টেটমেন্ট মানে ভেরি ইজি কোশ্চেনটা তো অনেক কঠিন মানে আমি কোশ্চেনটা দিয়ে আসি আমি স্টেটমেন্ট বলছি উত্তর বলতে পারছি না অথচ পাতা থেকে সিম্পল কোশ্চেন দেবো দিস ইজ লিড গেট ইট ভেরি স্ট্রেট ভেরি ক্লিয়ার যদি লিড পেতে হয় দিস ইজ টাইম আমি কোশ্চেন অ্যাডাপ্টেশনের কোশ্চেন দিতে এটা মর্ফোলজি কোশ্চেন দিতে জাস্ট মর্ফোলজি জিজ্ঞেস করছি তোমাকে তাতে মনে হচ্ছে তো আর টেস্টিং যে না বুঝতে পারছি বাট এটা কোশ্চেনটি হলো আসছে কোশ্চেন তাই তোমার এই স্টেটমেন্টটা হয় ঠিক হবে না ভুল হবে তোমার মতো করলি রিজন রিজন ভাববে না ভাববে ওই স্টেটমেন্টটা ঠিক কি তাহলে আমরা অ্যাসেসন থেকে প্রথমে বলবো অ্যাসেসন ঠিক কি মানে স্টেটমেন্টটা ঠিক কি রিজনটা ঠিক কি যদি দুটোই ঠিক হয় তখন আমি ভাববো যে রিজনটা অ্যাসেসনের জন্য কি যদি না হয় তুমি যদি একটা দুটো অপশন বাদ চলে তাহলে ভাবারই দরকার নেই তোমার টাইম বাঁচবে পরীক্ষাতে যেমন ম্যাথস স্যারে বলে প্রচুর কিছু কোশ্চেন থাকবে অন্তত 5টা কোশ্চেন থাকবে তোমার টাইম নিয়ে করে দেবে ওইখান থেকে যারা টাইম বাঁচিয়ে দেবে তারা অন্য কোশ্চেন তারা ডেপুটিস বা ওগুলো বলে কি বা বাইরে ব্রেন ইউজ করতে পারে সো টাইম বাঁচানো কিন্তু তোমার কাজ তাহলে আমরা অ্যাসেসমেন্ট থেকে প্রথমে ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট ঠিক কি ভুল ভাববো যদি দুটো স্টেটমেন্ট ঠিক হয় তবেই ভাববো এইটা তার কারেক্ট অ্যান্সার কি দেখো মোস্ট অফ দ্য বইয়ের ক্ষেত্রে তোমরা যখন পড়বে অধিকাংশ লোকই বলবে যে আর ইজ কারেক্ট কিন্তু what statements are factually correct for monopoly দুটো স্টেটমেন্টই সত্য যে একটা স্টেটমেন্টই ঠিক হয় বাট মাথায় একটা ওই মেসোফিল করার ভিডিও অর্থাৎ এই যে মেসোফিল করা যে প্যারিসের প্যারেন্টাইজ বা স্পোর্টি প্যারেন্টাইজ ডিভাইড বিভেদিত হয় ডিফারেন্সিয়েট হয় আর সোমাটা যে থাকে দুজনের অভিযোগ সম্পূর্ণ আলাদা অ্যাডাপ্টেশন সম্পূর্ণ আলাদা ইন্ডিপেন্ডেন্টলি হয়েছে সোমাটার ডিস্ট্রিবিউশনের সঙ্গে ডিফারেন্সিয়েশন অফ মেসোফিল সেলের কোনো সম্পর্ক নেই তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাডাপ্টেড হয়েছে ভালো কোশ্চেনটা অ্যাডাপ্টেশনে তোমাকে আমি মরফোলজির সঙ্গে কনভার্ট করে দিয়েছি দিস ইজ নেই দিস ইজ দ্য কোশ্চেন দিস টাইপ অফ কোশ্চেন উইল বি সেড ইন মরফোলজি and then this chapter will decide whether you enrolled মানে in a good college or not শুধু এনরোল করা মানে তুমি পাবে কি পাবে না this chapter কোশ্চেন will decide মানে কোশ্চেন পড়ে মরফোলজি কোশ্চেন না এটা সোজা নয় তাহলে তোমাকে আমি দিতাম না এত কষ্ট করে আইডেন্টিটি বানাই প্রত্যেকটি স্লাইডে তোমার সময় নেই তুমি পড়তে পারছি না তার রিজন সময় কি চ্যানেল তুমি বেশি করে আমি বোঝানোর জন্য তোমাদের এইভাবে বলছি যাতে তোমরা বোঝো কেন তার নয় সেগুলো এক্সপ্লেন করা এবার তাহলে খুব সহজেই তোমার নেক্সট কোশ্চেনটা হয়তো আমার কাছে আসা উচিত ছিল যে স্যার যদি এই ডিফারেন্সিয়েশনটা আপনি বলছেন যে মেসোফিল কলার প্যালিসেড প্যারেন্টাম এবং ফোনি প্যারেন্টাম পায় বিভেদন হওয়াটা যদি স্টোমাটার ডিস্ট্রিবিউশনের সঙ্গে কোনো রিলেশন নেই ইন্ডিপেন্ডেন্টলি তারা অ্যাডাপ্টেড হয়েছে হলো কেন এইভাবে লিভ হলো কেন যে একবীজপত্রী লিভ এইভাবে থাকে দ্বিবীজপত্রী লিভ এইভাবে থাকে অর্থাৎ একবীজপত্রী লিভ অর্থাৎ কি হয় না তাদের ভার্টিক্যাল ওরিয়েন্টেশন থাকে অর্থাৎ তারা এই লম্বা হয়ে থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদে পাতা থাকবে হরাইজন্টালি থাকে এইভাবে থাকে লক্ষ্য করবে আরে আমি এটা বলে দিলাম স্টেটমেন্ট তোমাকে বাড়ির টিচার বলেছেন বা স্যার পুলিশ স্যার বলেছেন যে দেখ একবীজপত্রী উদ্ভিদের পাতা এরকম থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা এরকম থাকে তোমার যদি মনে রাখ আনসার এখানে শেষ হয়ে যায় তাহলে এই কমপ্লিট পড়াশোনাটা তুমি করবে সঙ্গে সঙ্গে স্যারকে তুমি প্রশ্ন করার কথা স্যার কেন তাহলে তুমি মাথা খাটাও যেখানে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকে লিফের কেন লাগবে সানলাইটটা বোথ সাইড থেকে পাবে হ্যাঁ কি না যেখানে হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট থাকে সানলাইট কি বেশি পাবে আপার সারফেস কি লোয়ার সারফেস কি পাবে ভেরি গুড সিম্পল এটা তো এবার দেখো আস্তে আস্তে তোমরা ঢুকছো সাবজেক্ট এর জন্য কোনো রকম রকেট সায়েন্সের দরকার হয় না বায়োলজি
is a such a fascinating subject যদি একটু ইন্টারেস্ট না আর আমরা যদি তোমাদের মধ্যে সেই জিনিস ঢোকাতে পারি it will mesmerize you ভাবো একই ধরনের তুমি দুটো দেখছো কি সুন্দর তাদের অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ করুন নেক্সট দেখো আমরা একটা কলাম বেস কোশ্চেন দিচ্ছি এবার সেখানে তুমি লিগামেন্ট পেয়েছো কার্টিলেজ পেয়েছো ডাক্তার সোয়েট গ্ল্যান্ড পেয়েছো ডাক্তার ম্যাগনেটিক গ্ল্যান্ড পেয়েছো এই কোশ্চেনের মধ্যে হয়তো অপশন অনুযায়ী ঠিকঠাক করে কিন্তু প্রশ্নটা তো আমরা বলার প্রতি আনসার এটা প্রশ্নটা হচ্ছে এই যে আমি জানলাম টেন্ডেন আর যখন আমি লিগামেন্ট সম্বন্ধে জানবো আমি লিগামেন্টের সঙ্গে আরেকটা হরদম শুনি সেট করা টেন্ডেন লিগামেন্ট সবাই নাম শুনেছি তাহলে আমি লিগামেন্ট জানলাম অথচ টেন্ডেন জানলাম শুধু জানা নয় এবার তোমাকে যদি বলা হয় লিগামেন্ট কি অনেকেই কিন্তু বলতে পারবে না লিগামেন্ট কি একটা ভাষা কথা বলবে না লিগামেন্ট ওই রকম ওরকম একটা জিনিস ওরকম একটা বস্তু দিস ইজ দ্য প্রবলেম ভালো করে বোঝো আরে তোমাদের একটা প্রশ্ন করি তুমি যখন স্লাইডে পড়েন মানে স্লাইডে পাবে কি জানি না আমাদের শরীরে হরমোন কাজ করে তো বা প্লান্টে হরমোন কাজ করে তো আরে কত কোয়ান্টিটি লাগে কিরকম পরিমাণের হরমোন একটা হরমোনের ক্রিয়া তৈরি করতে গেলে কিরকম পরিমাণ হরমোন লাগে ধরো প্লান্টের একটা তুমি ফল মজুদ দেখবে কিরকম পরিমাণ হরমোন লাগে কত পরিমাণ হরমোন প্রয়োগ করতে হবে বা আমাদের শরীরে যে হরমোন কাজ করে কত পরিমাণ হরমোন কাজ করে হ্যাঁ লেস অ্যামাউন্ট ভেরি গুড এই আমি এইরকম এক্সপেক্ট করে দিই উত্তর দিল লেস অ্যামাউন্ট বইতে লেখা থাকে স্বল্প পরিমাণ কিছু পরিমাণ লেখা থাকে তো মানে কি স্বল্প পরিমাণ লেস অ্যামাউন্ট জেনে রাখো মাইক্রোগ্রাম পিকোগ্রাম গ্রাম ইভেন ফেমটোগ্রাম মানে ফেমটোমোলার সরি মোলার কিন্তু আমরা ভাবি তুমি মাইক্রোমোলার পিকোমোলার ইভেন ফেমটোমোলার 10⁻⁻15 পর্যন্ত কনসেন্ট্রেশনে অ্যাক্টিভ তার মানে তোমাকে যদি একটা হরমোনের ধরো হরমোন কিনতে বলি তুমি কি এমএলএ কিনবে বলবে আমাকে কিনবে হরমোন সলিউশন দিন বলবে বলে তুমি রিসার্চ করার জন্য রাখবে তুমি জানোই না যে এত মিনিমাম লাগে তাহলে যত ডাইজেশন হচ্ছে তত কি হচ্ছে তার অ্যাক্টিভিটি পাচ্ছে হ্যাঁ কি না এই ভেক্টরগুলোকে থেকে নিজের মাথাকে দূর করতে হবে আজকে দিনে সবার কাছে মোবাইল আছে ইউজ করো ভালো জায়গায় ইউজ করো যখন এরকম কাজ করবে বলতে কিছু পরিমাণ স্বল্প পরিমাণ কম বেশি জাস্ট চলে যাবো গিয়ে একটু সার্চ করো তোমার মতো করে সার্চ করবে তুমি তো তোমার টিচারটাকে তার ভ্যালিডেট করতে পারবে তোমার সুন্দর থেকে টিচারকে বলে স্যার আমি এটা বলছি কোনটা ঠিক আমরা ভ্যালিডেট করে দেবো টিচারকে ভ্যালিডেট করতে হবে না তুই এটা বলছে এটা ঠিক কারণ ইন্টারনেটে করতে পারি সবসময় ঠিক না তোমার যে জায়গায় মনে হবে আমি ভুল যাও সাবজেক্টটাকে সবাই তোমাকে ওয়েলকাম করবে অ্যাপ্রোচ এরকম হতে হবে চলো এই কোশ্চেনটা যাই লিগামেন্ট অফ পেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু তাহলে লিগামেন্ট কি একটা কলা এই বেসিক লেভেলে জানতে হবে এটা একটা টিস্যু যখন তুমি জানবে লিগামেন্ট একটা টিস্যু তারপরে তুমি জানবে তার নিচে টিস্যু যোগ কলা তাহলে লিগামেন্ট কি লিগামেন্ট একটা যোগ কলা পরিষ্কার করে বলতে হবে কিরকম যোগ কলা মনোযোগ কলা কিরকম মনোযোগ কলা নিয়মিত অনুযোগ কলা দেখো লিগামেন্টের স্ট্রাকচার দেখো এই যে ম্যাট্রিক্স সেলগুলো নিয়মিত করা আছে এবার তুমি টেন্ডারে যদি যাও নেক্সট তোমার কাজ কি হবে যে লিগামেন্টের সঙ্গে দেওয়া টেন্ডারের ডিফারেন্স তাহলে আমরা দেখো এই কোশ্চেনটাতে আমরা যখন এসছি তিনটে ফোকাস আমরা করেছি কোশ্চেনটা কিন্তু আছে কানেক্টিভ টিস্যু যেমন লিগামেন্ট আমরা বলেছি ডেন্স লেভেলার কি করে অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত করে কার্টিলেজ দিয়ে কি করে মানে টেন্ডন দেয়নি তোমরা টেন্ডন অবশ্যই করবে মাসলের সঙ্গে বোনকে অ্যাটাচ করে কার্টিলেজ কি কার্টিলেজ একটা স্পেশাল টাইপ কানেক্টিভ টিস্যু এই টার্মগুলো কিন্তু মাথায় রাখতে হবে এই কোন ধরনের কলা এরপরে যে কোশ্চেন গুলো ছিল ওখানে অপশন ছিল অপশনের মধ্যে তোমরা দেখবে ছিল
তোমার সোয়েট গ্ল্যান্ড, ধর্মপন্থী স্যালিভারি গ্ল্যান্ড, আর বলে স্তন গ্রন্থির স্তননালী গ্ল্যান্ড। মজার ব্যাপার, দুটোই কিন্তু স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, অর্থাৎ স্তরীভূত এপিথেলিয়াম বলা, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে, অবশ্যই আছে। দেখো প্রকৃতির খেলা, দেখো এই দুটোতে কিউবের মতো দেখতে বোঝাচ্ছে, অর্থাৎ কিউবয়েডাল এপিথেলিয়াম আছে অনেকগুলো স্তরে, আর এখানে দেখো লম্বা মানে কলাম সে আছে। এবার দেখো কেন এরকম হলো, লক্ষ্য করো এই যে দাগটা আছে, এই দাগটাকে যদি আমি স্কুইজ করি তখন কিন্তু এখান থেকে ফলন হবে, আপনারা স্টিমুলাস করবে। আর এখানে সার্কিট স্টিমুলাস পেলে তুমি দেখো এই যে সেলুলার, এই সেলুলার স্ট্রাকচার ঠিক করবে এবং তার কি হবে না ফলন পদার্থটা রিলিজ হবে। সো আমাদের শরীরে যাই আছে কোনো না কোনো ফাংশনাল অ্যাসপেক্ট রিলেটেড আছে। আর দেখো আমরা মেমোরি গ্ল্যান্ড আর এই যে সোয়েট গ্ল্যান্ড বা স্যালিভারি গ্ল্যান্ড কথা বলছি, তার মধ্যে শুধু ডিফারেন্ট একটা সেলের শেপে, একটা কিউবিটাল আর একটা কলামিনার। জাস্ট এইটাকে আমি রিভার্স করে দেবো, পুরো কোশ্চেন সেট করবো। তোমার যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার না থাকে আবার কনফিউজ হবে, আবার আই হোপ আমি তোমাদের বোঝাতে পারছি। যারা খুব সিরিয়াসলি নিতে তোমরা ভাবছো এই কয়েকদিনের মধ্যেও, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে নিট যেভাবে ভাবি আর নিট পাবো যেভাবে, দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। একটা দারুণ কোশ্চেন দেখি, তোমরা যদি কেউ বলতে পারো, which of the following lipid is commonly found in biological membrane? আমাদের যে জৈবিক পদার্থ, তোমাদের সিম্পলিফাই করা সেল মেমব্রেন, কোষ পর্দা, এর মধ্যে কোন ধরনের লিপিড পাওয়া যায়? মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, নাম কি হবে? কোন স্টুডেন্ট বলবে কি পাওয়া যাবে? আরো জানা আছে কি পাওয়া যায় বলো? সিগারেট এবং বলে ট্রাই টিআরআই কি টিগার ফ্রেন্ড। অপশন নাম্বার 3 আছে, যে তুমি এটা বলবে বুঝো। আমি দুটো অপশন এক্সপেক্ট করেছি, নাম্বার দি নাম অফ বলবে, আর মোস্ট অফ দা স্টুডেন্ট উইল সে ইট উইল বি ট্রাইগ্লিসারাইড। আর আমরা ট্রাইগ্লিসারাইড খাওয়াটা শুধু বস্তু, এই ট্রাইগ্লিসারাইড রক্ত শক্তি নিচে দেখতে জায়গা এইখানেই খেলা। একটু এবার ভালো করে স্ট্রাকচারটা দেখেন, এটা একটা গ্লিসারিন স্ট্রাকচার। এখানে ওয়েট ছিল, এখানে ওয়েট ছিল, এখানে ওয়েট ছিল, কারণ গ্লিসারিন কি ট্রাই হাইড্রোক্সি অ্যালকোহল, তাই তো? তার মধ্যে 1 নম্বর এবং 3 নম্বর কার্বনের সঙ্গে ফ্যাটি অ্যাসিড অ্যাড হয়। দেখো ফ্যাটি অ্যাসিড অ্যাড হয়, তাহলে কি কারণ না গ্লিসারলের সঙ্গে দুটো কার্বনের ফ্যাটি অ্যাসিড অ্যাড হয়েছে, তাহলে এটা কি রকম বাবা? গ্লিসারল হবে ডাইএসিডগ্লিসারল বা ডাইগ্লিসারাইড। আর ইউ নো যে এই ফসফোগ্লিসারাইড, যেখানে ফসফেট থাকে আর একটা ফসফেট গ্রুপ অ্যাড আছে এই কার্বনের সঙ্গে, আমরা জানি যে মেমব্রেনের মেইন পার্ট ফসফোগ্লিসারাইড, হ্যাঁ কি না? তাহলে ফসফোগ্লিসারাইড কি বলো? It's a diglyceride, not triglyceride. এর পরের প্রশ্নই তোমার কথা উচিত যে স্যার আপনি ট্রাইগ্লিসারাইড গুলো স্ট্রাকচার বুঝে গেলেন, আমাকে বলুন আমরা ট্রাইগ্লিসারাইড শরীরের মধ্যে ঢোকে, আমরা যদি আর্টারি ব্লক করে দেবো, আচ্ছা ওইটা যদি মেমব্রেনের কম্পোনেন্ট হতো তাহলে তো ভালো হতো, তাহলে আর্টারি ব্লক হতো না, ব্লকেজ হতো না, হ্যাঁ কি না? তাহলে শরীরটা মতো ওইভাবে তৈরি করতে পারছি, ট্রাইগ্লিসারাইডটা আমার মেমব্রেনের কম্পোনেন্ট হতো, হ্যাঁ কি না? কিন্তু হয় না কেন? হঠাৎ এই ডাইগ্লিসারাইডটাকেই কেন করলো? যদি একটু ভালো করে স্ট্রাকচার দেখো, ফসফোলিপিড যদি এগুলো সব ডায়াগ্রামেটিক ভিউ, একটা বই থেকে ছবিগুলো দেখো না, অনেক ডায়াগ্রামেটিক ভিউ, তোমার পড়ার সুবিধার জন্য আঁকা হয়েছে। সবগুলো কেমিক্যাল এবং থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, তার অনেক জটিল ব্যাপার। তোমরা যাকে বুঝো এইভাবে পড়ানো হয়, আপনাদেরকে বুঝিয়ে দিবে পড়া হয়। সো আমরা যদি একটা ফসফোলিপিডকে দেখি, ওর হেডটা ফসফেটটাকে ধরবে, ওর হেড মানে যে জায়গাগুলো সাইটোপ্লাজমের দিকে থাকবে অথবা বহিঃকোষের তরলের দিকে থাকবে।
এখন ফসফেট আছে কারণে বুঝতে পারছো যে এটা ওয়াটার লাভিং, অর্থাৎ হাইড্রোফিলিক, সেগুলো সাইটোপ্লাজমে জল তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স অর্থাৎ কোষের বাইরে যে জল আছে, আমি জল আমাদের বড় সুবিধার জন্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স জল দিয়ে তৈরি, মোস্ট অফ দ্য কম্পোনেন্ট আর ডিফারেন্ট। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে। আর এগুলো হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড টেল। এখন এই স্ট্রাকচারটা আছে বলে তোমার মেমব্রেনটা স্টেবল। ঠান্ডা মাথায় ভাবো যে দুটো করে এরকম মেমব্রেন পাবো, তার বাইরের দিকে জলীয় উপাদান আছে, ভেতরের দিকে জলীয় উপাদান আছে। এখন যদি এরকম স্ট্রাকচার না হতো তোমার মেমব্রেন স্টেবল হতো? কখনোই হতো না। এবার যদি তুমি ট্রাইগ্লিসারাইড আনো, যে মুহূর্তে তুমি ট্রাইগ্লিসারাইড আনবে, ওর এই সেকেন্ড যে জায়গাটা ছিল বা ওর প্রত্যেকটা কার্বনে কি হবে, ফ্যাটি অ্যাসিড ডিস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইন্টারঅ্যাকশন করে দিয়েছে। কোনো ফ্রি ফসফেট গ্রুপ নেই। তাহলে যদি ফ্রি ফসফেট গ্রুপ না থাকে কি হবে? ও কি ওয়াটারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে? মেমব্রেনের স্টেবিলিটি থাকবে? বুঝতে পেরেছি? ট্রাইগ্লিসারাইড কি করে? ট্রাইগ্লিসারাইড নিজের টেন্ডেন্সিকে কাম করা, একসঙ্গে আটকে যাওয়া। যার জন্য তুমি যখনই ট্রাইগ্লিসারাইড বেশি নিচ্ছ, they have the tendency to get addicted, একটা জায়গায় আটকে যাওয়া। মেমব্রেন যদি আটকে দিত যে কোনো জায়গায়, এই যে হাতটাকে ফ্লেক্সিবিলিটি কাজ করছি, সম্ভবত কখনোই হতো না। সুতরাং আমাদের বডিতে বা আমাদের পৃথিবীতে বা বায়োস্ফিয়ারে প্রত্যেকটি অর্গানিজমের যা যা ঘটেছে, এভরিথিং ইজ ডিটারমিন্ড বাই জিন। কেন? তার এনভায়রনমেন্ট, তার মানে অ্যাটিটিউড, তার কিভাবে সে জীবনযাপন করে, প্রত্যেকটা ডিটারমিন্ড। এরকম নয় যে হঠাৎ এমনিতে তৈরি হচ্ছে, সে একটা একটু ইউটিলাইজ করবে না, এটা প্রয়োজন নেই। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন। মনোগ্লিসারাইড মানে বুঝতে পারছো একটা ফ্যাটি অ্যাসিড চেইন আছে, ডাইগ্লিসারাইড মানে দুটো ফ্যাটি অ্যাসিড চেইন আছে, এবং ট্রাইগ্লিসারাইড মানে তিনটে ফ্যাটি অ্যাসিড চেইন আছে। এবার ডাইগ্লিসারাইড জানলাম, ট্রাইগ্লিসারাইড জানলাম যে ট্রাইগ্লিসারাইড তাহলে কি করে? আমাদের এনার্জি স্টোর করে। নেক্সট প্রশ্ন তোমরা কেউ করলে আছে, ফার্স্ট পয়েন্টটা মনোগ্লিসারাইড আছে। তাহলে মনোগ্লিসারাইডকে আমরা কোথাও পাই? অফকোর্স পাই। মনোগ্লিসারাইড হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ইন্টারমিডিয়েট, অর্থাৎ আমাদের শরীরে যখন পরিপাক হয়, পরিপাকের অন্তর্বর্তী যৌগ হিসাবে কিন্তু আমরা এই মনোগ্লিসারাইড পাই। সো দেখো, জাস্ট তিনটে অপশন ভাবতে পারতে, ও যেমন বলে ট্রাইগ্লিসারাইড, অ্যাপ্রোচটা দুটো হতে পারতো, জানি বলতাম না ট্রাইগ্লিসারাইড এই কারণে ট্রাইগ্লিসারাইড। আমরা প্রত্যেকটা অপশনকে ন্যালিফাই করলাম এবং প্রত্যেকটা অপশনে সিগনিফিকেন্ট করলাম। এইভাবে তোমাদের চেষ্টা করা উচিত যে পড়া, তোমরা পড়ো দুটো মাস এরা ভালো ছেলে মেয়েদের জন্য 2 ঘন্টা আর 2 মাস ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল না। অ্যাপ্রোচ একদিনে চেঞ্জ হতে পারে। আজকের পর থেকে তুমি বাড়ি গিয়ে পর কালে যে নোটিস চেঞ্জ হয়ে গেল, যে আমি এইভাবেই করবো। আমার একটা তোমার কাছে 5টা পেপার দেবো, 6টা পেপার দেবো, স্যার বলে দিই আমি ক্লাইন্ট সিট কো ফেস করলাম স্যারের উপর, আমার কোশ্চেনগুলো এভাবে সলভ করে চলি করে দেন। 0 থেকে যদি অন্তত 70% 80% না যেতে পারো, তুমি আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে, পারবেই পারবে। আর কখনো হীনবন্ধুতায় ঢুকবে না। সচিন তেন্ডুলকার কোনো না কোনো ফ্যাটাই ছিল পারে, বিরাট কোহলি ছিল পারে, আবার প্রয়োজনে 100 করে সেই বড় প্লেয়ারকে মাঠে দিনের দিন 100 করে। তুমি যে দিকটা তোমার ইতিহাস লাগবে। মানুষ সাকসেসকে সবসময় গুরুত্ব দেয়, ফিউচারকে কেউ গুরুত্ব দেয়। তোমার পাস্ট কি, তুমি কত পড়েছো, প্রচুর পড়েছো, কম পড়েছো, তোমার বদলস বদলস তুমি সাকসেসফুল। সো মাই নেক্সট কোশ্চেন, দেখো দারুণ কোশ্চেন, এনজাইম রিলেটেড কোশ্চেন। এনজাইম অ্যাক্সিলারেটর রিঅ্যাকশন, ভালো করে বুঝো কোশ্চেনটা কিন্তু অ্যাক্সিলারেট দেওয়া আছে। অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, ভেলোসিটি বলা হয়নি। এগুলো খুব সূক্ষ্ম ডিফারেন্স তোমাদের লেভেলে জানাটা খুব কঠিন, কিন্তু এইভাবেই পড়া উচিত। ভেলোসিটি অ্যাক্সিলারেশন ইজ ডিফারেন্ট, এগুলো সবাই যেন বের করবো না। দাদা কোশ্চেনটা হচ্ছে এনজাইম অ্যাক্সিলারেটর রিঅ্যাকশন বার বলে বিভিন্ন অপশন আছে, তার মধ্যে বহু অপশন আছে যেটা তোমরা মনে হবে ঠিক। দেখো প্রথম অপশন দিচ্ছি ইনক্রিজ দ্য টার্নওভার নাম্বার অফ এলিমেন্ট, বহু স্টুডেন্টের মনে হবে ঠিক। সেকেন্ড অপশন ইনক্রিজিং কাইনেটিক এনার্জি অফ সাবস্টেন্স, এটাও মনে হবে ঠিক। থার্ড অপশন দিচ্ছি ডিক্রিজিং এনার্জি রিকোয়ার্ড টু ফর্ম দ্য ট্রানজিশন স্টেট, এটাও মনে হবে ঠিক। আর লাস্ট ওয়ানটা আমাদের অনেকের মনে হবে ঠিক। এর মধ্যে আমি কি করে চুজ করবো? দেখো যারা ভালো করে পড়েছো
তারা অন্তত এইটুকু জানো যে এনজাইমের বেসিক ফাংশন হচ্ছে টু লোয়ার দ্য অ্যাক্টিভেশন এনার্জি। ধরো এই কার্বন আর জল মিলে কার্বনিক অ্যানাইড্রেস করবে। এখন এইটা যদি এনজাইম ব্যাপারটা করতে কি হতো, সেলে কি রিঅ্যাকশন হবে না? অবশ্যই হবে, কিন্তু এত ধীরে হবে তার ইমপ্যাক্ট সেল আর দিতে পারবে না। তাহলে কেন এত ধীরে হবে? এই রিঅ্যাকশনটা করার জন্য যে এনার্জিটা দরকার সেটা এই এতটা। এই এনার্জি বেরিয়ে ক্রস করলে তবে প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু আমি কোনো কারণে যদি এই এনার্জি বেরিয়েটা কমাই অর্থাৎ আমি কম এনার্জি দিয়ে যদি রিঅ্যাকশনটা হয়ে যায় তাহলে ফাস্টার রেটে হবে, হ্যাঁ কি না? রেট অফ রিঅ্যাকশন উইল বি ইনক্রিজ। সো দেখো এই যে এনার্জি লেভেলটা যেটা মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট আ রিঅ্যাক্টর ইনটু প্রোডাক্ট ইজ কল্ড অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এনজাইমের কাজ কি? এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেওয়া, অর্থাৎ কম অ্যাক্টিভেশন এনার্জি দিলে প্রোডাক্টটা কনভার্ট হয়ে যাবে। তোমাকে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি কথাটাই কোনো অপশনে উল্লেখ করে না, ছিল ছিল না। তাহলে তোমাকে এত কিছু পড়ালাম, এত কিছু বললাম, বলার পর টাইমটাই দিলাম, দিস ইজ ভালো করে টাইমটা দিয়ে কিন্তু অপশন সি দেখো। তুমি এই এই ফেজটা বলো, এই জায়গাটা যখন কম্পাউন্ড আছে ওটা কি রিঅ্যাক্টেন্ট না, ওটা কি প্রোডাক্ট না, স্টেট কি স্টেট? ট্রানজিশন স্টেট, মধ্যবর্তী দশা। এই দশা আমি বলতে রিঅ্যাক্টেন্ট না, আমি বলতে পারবো না প্রোডাক্ট। সো তাহলে আমি কি করলাম? এনজাইমের কাজ কি? এই যে ইন্টারমিডিয়েট স্টেটটাকে রিচ করতে যে এনার্জি লাগে সেই এনার্জিটাকে কমানো। তাহলে ইন্টারমিডিয়েট স্টেটটাকে রিচ করতে যে এনার্জিটা লাগে দ্যাট ইজ অ্যাক্টিভেশন এনার্জি। আমি কোশ্চেনটা তাই দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি, হ্যাঁ কি না? তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে তোমার অপশন জি, ডিক্রিজিং দ্য এনার্জি required to form transition state. যত তাড়াতাড়ি ট্রানজিশন স্টেটে পৌঁছাবো তত তাড়াতাড়ি প্রোডাক্টে পৌঁছাবো, হ্যাঁ কি না? বুঝতে পেরেছি? তাহলে অ্যাক্টিভেশন এনার্জি লোয়ার করা মানে হচ্ছে যে আমি ট্রানজিশন স্টেট থেকে তাড়াতাড়ি দিয়ে যত তাড়াতাড়ি ট্রানজিশন স্টেট আনবো অত অন্তর্বর্তী দশাটা আনতে পারবো, তত তাড়াতাড়ি প্রোডাক্ট তৈরি করতে পারবো। সেম কোশ্চেন সেম অ্যাটিটিউড সব পড়ে গেলে কোশ্চেনের অপশন দিলাম। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ বোর্ড এক্সাম এন্ড মি। বারবার বলছি বোর্ডেও সেম কোশ্চেন পাবে, সেখানে রিভিউ অ্যাক্টিভেশন এনার্জি তুমি যাবে লিখে দিয়ে চলে আসবে। এইটাই ডিফারেন্স। যত তাড়াতাড়ি বুঝবে, যত ভাব মানে আগে বুঝবে, যে এই কথা আগে বুঝে সেই ক্র্যাক করবে। কেউ ফার্স্ট ক্লাসে ক্র্যাক করে, কেউ সেকেন্ড ক্লাসে ক্র্যাক করে, কেউ মাঝে ক্র্যাক করতে পারে। কারণ এই বোধ তৈরি হওয়াটা হচ্ছে প্রথম। বোধ আর বুদ্ধির মধ্যে বিস্তর ফারাক। এইটা যদি তোমার মধ্যে না থাকে, তুমি যদি যতই পড়াশোনা করো সেখানে সাকসেস হওয়ার কারণ খুবই কঠিন। আরো অনেক কিছু বলার ছিল কিন্তু বলার মতো জায়গায় নেই। এরপরে দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফটোসিনথেসিসের কোশ্চেন দেওয়া। ডিউরিং নন সাইক্লিক অজৈবিক ফটোফসফোরাইলেশনের সময় প্লান্ট এবং সায়ানোব্যাকটেরিয়া কি প্রডিউস করে? প্রথম দুটো অপশন যারা একেবারে পড়াশোনা করবে না বলবে, যারা একটু পড়াশোনা করবে তাদের মধ্যে কনফিউশন ফিল আছে। এই অপশনটা অথবা এটিপি আর এটিপিএইচ তৈরি হয় বা এটিপি আর এটিপিএইচ তৈরি হয়। তাহলে যারা একটু পড়াশোনা করে গেছো তারা অবশ্যই পারবে, তারা বলবে এটিপি আর এটিপিএইচ তৈরি হয়। ঠিক আছে? এরকম প্রশ্ন তোমাদের প্লান্ট বডি থেকে তাহলে এটিপিএইচ পাওয়া যায় কি যায় না? ভালো করে বুঝুন। এর উত্তর তো এটিপি আর এটিপিএইচ। ঠিক আছে, আমার প্রশ্ন তোমাদের কাছে, তাহলে কি প্লান্টে এটিপিএইচ পাওয়া যায় না? কি পাওয়া যায়? কে উত্তর দেবে? আমার প্রশ্ন বুঝে গেছে? তুমি এটা তো সাহিত্য মুখস্থ করে দেবে, দেখে এটিপি বিভাজিত হয় এটিপিএইচ তৈরি হয়। কিন্তু আমি এই কোশ্চেনটাকে এখানে না রেখে অন্য কোশ্চেন করলাম, করে বললাম প্লান্টের কোথায় গেলে আমি এটিপিএইচ পাবো। এবার তুমি বলে প্লান্টের সাথে আমি এটিপিএইচ করে নিই, আমি তো এটিপিএইচ করেছি স্যার। এই কোশ্চেন হয় ভুল, তাহলে আপনি হয়তো ভুল বলছেন, তাহলে আমি ভুল। খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা আমি একটা এটিপিএইচ দিয়ে এটিপিএইচ জায়গায় যাওয়ার জন্য করিনি।
করেছি এই স্লাইডটাকে বোঝানোর জন্য। এনএডিপি হচ্ছে ফটোসিনথেটিক কোএনজাইম। কোএনজাইম নামটা নিশ্চয়ই শুনেছ? এরা ফটোসিনথেসিস সময় কাজে লাগে। আর এনএডি প্লাস হচ্ছে রেসপিরেটরি কোএনজাইম, অর্থাৎ এরা কোষীয় জারণের সময় বা কোষীয় রেসপিরেশনের সময় লাগে। সো আমাদের সেলুলার রেসপিরেশন কি শুধু অ্যানিমেলে হয়? শুধু অ্যানিমেলে হয় না তো? প্লান্ট রেসপিরেশন করে? প্লান্টের জন্য কি লাগে? লাগে তো? তাহলে প্লান্টের রেসপিরেশন যখন হবে তখন আমি এনএডি পাবো, এনএডিএইচ পাবো। সেখানে যদি এনএডিপিএইচ দিব, এইটা যদি আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন দিয়ে কোশ্চেনটা দিতাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ক্ষেত্রে প্লান্টটা তুমি এনএডিএইচ পাবে কি এনএডিপিএইচ পাবে? কিভাবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইন রেসপিরেশনে তুমি প্লান্টে এনএডিএইচ পাবে কি এনএডিপিএইচ পাবে? কিভাবে বলো? এনএডিএইচ পাবো। কিন্তু এটাই যদি ক্লোরোপ্লাস্টে আমি যখন হচ্ছে তখন আমি যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যদি যাই তখন আমি কি পাবো? এনএডিপিএইচ। সুতরাং আমরা মাথায় রাখবো এনএডিপি প্লাস হচ্ছে ফটোসিনথেটিক কোএনজাইম আর এনএডি প্লাস ইজ রেসপিরেটরি কোএনজাইম। Respiratory coenzyme is present in both plant and animals. These are the basic things. Need for us to children have a body temperature. হাজার সার্টিফিকেট করবে অ্যালেন করবে, আমি নাম দিয়েছি না, অদর্শ সার্টিফিকেট অদর্শ বই করবে, বোধ তৈরি করবে কিভাবে? সেই জন্য বলছি 10খানা বই একটা বই সেটি করো, আর তোমার যে বই পড়তে ইচ্ছা করে সেই বইটাকে স্ট্যান্ডার্ড বই ধরো। বাকি নিজের স্কুলের টিচারের উপর বুঝবা। স্যার ম্যাডামরা প্রচুর জানি, তোমরা অ্যাপ্রোচ করো না। তোমরা অ্যাপ্রোচ না করতে করতে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। তোমরা কাল থেকে অ্যাপ্রোচ করো, পরশু থেকে দেখো আমাদের আমরা কি কি করবো। আমাদের চান্স দাও যে তোমাদের ভালো করে হয়তো পড়াতে পারবে। সেই সিরিয়াসনেস যখন তোমাদের দেখো, আমি আমি জানি এই কটা বাচ্চার মধ্যেও আমার মনে হচ্ছে যে কি জানতে চাইছে, কিন্তু এই ইচ্ছেটাই যদি আমি চোখে না দেখতে পারি, তোমরা আমার ইচ্ছে করবে এত কষ্ট করে এত স্লাইড মানে স্কুলের টিচারদের থেকে অ্যাপ্রোচ করো, তারা চান তোমরা করো, তারা পড়াতে চান। কঠিন কঠিন কোশ্চেন যেগুলো তুমি বাচ্চাকে যাও সেটা তারা অধীর আগ্রহে বসে আছে, তোমরা আসবে। প্লিজ অ্যাপ্রোচ করো আর ঠিক এইভাবে পড়ার চেষ্টা করো। নেক্সট এটা আমার সেখানে লাস্ট কোশ্চেন, যদিও আমার কাছে 30টা কোশ্চেন নিয়ে আমার রেডি, কিন্তু তোমাদের আর ভালো লাগবে না, 4:30 বেজে গেছে। লাস্ট কোশ্চেনটা বলি, দেখো এখানে বলে যে C3 এবং C4 কোয়ান্টাম থেকে কোনটা কারণ। আবার বলছি প্রত্যেকটা স্টেটমেন্ট বলি, জেনারেল কন্ডিশন কোয়ান্টাম yield of C3 plant is higher than C4 plant. আমি অপশনগুলো পড়ছি না, টাইম ওয়েস্ট করব। প্রত্যেকটা অপশন ইচ্ছে জানে না সব ঠিক। আর এই অপশনগুলো যখন পড়বে পড়তে পড়তে কতগুলো টার্ম পাবো। দেখো ফার্স্ট অপশনে তুমি পেয়েছো কোয়ান্টাম yield। তোমার প্রথমে জানার কথা কোয়ান্টাম yield কি, তুমি জানো কোনো ব্যাপার না, জানতে নাই পারবে, ইন্টারনেটে যাও, বই খোলো, দেখে নাও। এই করে করে তোমাকে এই জিনিসগুলোকে জানতে হবে। এবার দেখো এই যে কোশ্চেনটা আমরা দিয়েছি C3 C4 কোয়ান্টের মধ্যে কোনটি কারেক্ট স্টেটমেন্ট, অপশন 2 BCD এটা আনসার। আমি আনসার নিয়ে হবো ইন্টারেস্টিং না, কারণ আনসার বারবার বলতে আনসার বলে দিতে বলে কিছু যায় আসে, কিন্তু কেন আমি ইন্টারেস্টেড কেন? প্রথম দেখো তোমাদের যেটা বললাম, তুমি কি জানো কোয়ান্টাম yield কি? তাহলে প্রথম জানতে হবে কোয়ান্টাম yield কি। এই যে লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় কখন? দিস এফিশিয়েন্সি ইজ কল্ড কোয়ান্টাম yield, এবং তাকে আমরা এক্সপ্রেস করি ফটোনিক পার্সপেক্টিভ। এই কথাটা জানতে হবে, ঠিক আছে? এবার দেখো C4 প্লান্টে তোমরা নাম শুনতে প্লান যেটা সবাই করেছো নিশ্চয়ই টাইমটা নাম শুনছো। এই প্লান্ট অ্যানাটমি থাকার পরে কি করে? কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেটিং মেকানিজম হিসেবে কাজ করে। অর্থাৎ যখনই আমি কার্বন ডাইঅক্সাইড অল্প অল্প করে পাচ্ছি, তাকে এক জায়গায় নিয়ে আসতে যাবে এবং তার ঘনত্ব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। কেন? কারণ তোমরা জানো রুবিস্কো আমরা একটা এনজাইমের নাম শুনেছো তো, তাকে কি বলা হয়? দ্বৈত এনজাইম বা ডুয়াল এনজাইম। তার দুটো অ্যাক্টিভিটি আছে। কি কি অ্যাক্টিভিটি?
অক্সিজেন বেস প্রপার্টি আছে আর কার্বক্সিলেস প্রপার্টি আছে, এতদূর পড়েছো। আচ্ছা এবার তোমাকে যদি বলি যে রুবিক্স কিউব কোন ধরনের উৎসীয়ক, এটাকে একটা সিম্পল চাই। দেখো তোমরা যখন উৎসীয়ক করছো অ্যারেস্টিং উৎসীয়কের নাম করবে, যে একটি উৎসীয়ক দুটো মেকানিজম দুটো কাজ করছে, তার দুটো সাইড আলাদা বা সেম সাইডও হতে পারে, তাই তো পড়েছো। ঠিক দেখো রুবিক্স কিউবকে দিয়ে আমি ঘুরিয়ে দিলাম, যেটা বলো কোন ধরনের এনজাইম, তোমরা চুপ করে বসে যাবে। These are all application based question. সব কোশ্চেন লেখা থাকবে না। তোমাকে স্যার পড়িয়েছে গ্যালাক্সিক এনজাইম দুটো সাইড আছে, একটা সাবস্ক্রাইবিং সাইড আর একটা কোঅর্ডিনেটর সাইড। তো সাবস্ক্রাইবিং সাইড ইটসেলফ ক্যান অ্যাকসেপ্ট কোঅর্ডিনেটর সাইড, এটাও স্যার পড়িয়েছে। এবার তোমাকে রুবিক্স কিউব কনসেপ্ট পড়াচ্ছি, যেভাবে রুবিক্স কিউব যদি অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকে অক্সিজেন হিসেবে কাজ করবে, কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেশি থাকলে কার্বক্সিলেজ হিসেবে কাজ করবে। এবার তোমাকে যদি কোশ্চেনে ভুলে যাও তাহলে রুবিক্স কিউব এটার কি তুমি আর বলতে পারছো না। এই জায়গাতে ব্রেনগুলো আপডেট করতে হবে, এই কোশ্চেন কিছু সময় লাগাতে হয়। ফলে যে কোশ্চেন কুইক করা যায় সেই কোশ্চেন কুইক করতে হবে, যাতে এই ধরনের কোশ্চেনকে আমরা অ্যাড্রেস করতে পারি। সো এই যে তোমার সিম্পল পার্টে যেহেতু এই অ্যানাটমিটা আছে, এরা কি করতে পারে, এরা ফটো রেসপিরেশনকে আটকাতে পারে। কেন? অক্সিজেনের ঘনত্বটা বাড়তে দেয় না, যেই বাড়তে দেবে না কি হবে, কার্বন ডাই অক্সাইড অ্যাসিডেশন আত্মীকরণ ঘটবে। দেখো ভার্মিন চিপসের কোষে এই ঘটনাটা ঘটে। এখন এই যে রুবিক্স কিউব যদি অক্সিজেন যদি কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন মেকানিজম না থাকতো সিম্পল প্লান্টে, তাহলে কি হতো, অক্সিজেন ঘনত্ব বাড়লে রুবিক্স কিউব অক্সিজেন হিসেবে কাজ করতো, তাহলে আমরা ফটো রেসপিরেশন দেখতে পেতাম। মজার ব্যাপার দেখো, প্রকৃতি যেমন এই যে টেম্পারেচারটা কন্টিনিউ বাড়ছে, প্লান্টও কিন্তু ধীরে ধীরে ওই কন্ডিশনে অ্যাডাপ্ট করে নিচ্ছে। তুমি লক্ষ্য করে দেখো যে সিম্পল প্লান্ট কত তৈরি হচ্ছে আজকাল, তার কারণ পুরো লুকিয়ে আছে এই জায়গা। টেম্পারেচারের সঙ্গে রিলেশন কি করতে হবে, তুমি পড়েছো ফটোসিনথেসিসের সঙ্গে টেম্পারেচারের রিলেশন কি, মেয়ার রিডিং করেছো বা মনে করছো যে ফোর্থ সেমিস্টারে যখন আসবে তোমাকে লিখতে হবে তিনটে ফ্যাক্টর লেখো, দুই থাকবে ফটোসিনথেসিস, ওসব লিখছে। ওই রকম ধরনের প্রশ্নের আর কোনো জায়গা নেই, পুরোটাই আপনি লিখবেন, পড়বে বুঝবে উত্তর লিখবে। সো এখানে খুব টার্ম তোমাদের এই বয়সে জানা উচিত, জিনিস হলো কার্বন ডাই অক্সাইড ফার্টিলাইজেশন ইফেক্ট। কার্বন ডাই অক্সাইড ফার্টিলাইজেশন ইফেক্ট কি, যে C3 plant increases photosynthesis rate as carbon dioxide rises. Because C3 plant are not carbon dioxide saturated under normal atmospheric condition, any increase in atmospheric carbon dioxide concentration above the competition point stimulates over a wide range. So, একে বলা হয় কার্বন ডাই অক্সাইড ফার্টিলাইজেশন। অর্থাৎ পৃথিবীর উপরে যেই কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়বে, এরা ফটোসিনথেসিস রেট অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে। এই 10খানা কোশ্চেন জাস্ট আলোচনা করলাম, আমার সেটটিতে 30টা কোশ্চেন আছে, আরো খুব ভালো ভালো কোশ্চেন আছে। তোমাদের ধৈর্য নেই বা আমাদের হলটাও রাখতে হবে। আমি এখানে আমার বক্তব্য শোনাবো, কিন্তু তোমাদের রিকোয়েস্ট করবো যারা চাইছনি তারা ইউটিউব চ্যানেলে আমাদের প্রোগ্রামে চলছে, লাইভ রেকর্ডিং হচ্ছে, এগুলো সব আপলোড করা রাখবে। প্রত্যেকটা কোশ্চেন দেখো, যারা যারা প্রশ্ন করেছে যথেষ্ট ভাবনা চিন্তা করে করেছেন, এবং অ্যাজ ফার অ্যাজ বায়োলজি ইজ কনসার্ন প্রত্যেকটা কোশ্চেনের প্রচুর ডিটেলস সলিউশন করা আছে। তো তোমরা যদি ভালো করে দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। বিন্দুমাত্র যদি তোমাদের হেল্প হয়, এটাই আমাদের সার্থকতা। আমি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনারা এতক্ষণ ধরে ছাত্রছাত্রীদের নিয়ে বসে আছেন, আমাকে সুযোগ দিয়েছে, এবং তোমাদেরও আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসে। জীবনে প্রতিষ্ঠিত হও এবং ভালো করে পড়াশোনা করে নিজের গোলটাকে তোমরা অ্যাচিভ করে এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ।